দামি বিছানা, দামি ঘর, দামি দামি খেলনা, আর আর দামি দামি খাবার। আমি যদি পেতাম তাহলে আমার জীবন কতই না সুন্দর হতো। টুকি দিবা স্বপ্নে মগ্ন থাকে। আর তখনই টুকির মা টুনি শুকনো রুটি আর মরিচ ভর্তা নিয়ে টুকির কাছে আসে। নে মা, এবার খাবারটা খেয়ে নে। তুমি আজ আমার জন্য মরিচ ভর্তা শুকনো রুটি এনেছো? মা, আমি এসব খাবার খাবো না, আমি ভালো খাবার খাবো। তুমি আমার জন্য ভালো খাবার বাজার থেকে কিনে আনলে না কেন? আমি সকালে উঠেই মাঠে কাজ করতে গিয়েছিলাম রে মা, আর সেখান থেকে বাজারে যেতে যেতে সব ফসল শেষ হয়ে গেছে। তুমি আগে কেন গেলে না? একা হাতে আমি আর কত কাজ সামলাই বল? তুই যদি একটু আমাকে কাজে সাহায্য করতি তাও তো হতো। তুই যদি মাঠে বা বাজারে যেতি তাহলে আমার জন্য সবকিছু সহজ হয়ে যেত। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, ওসব মাঠে ঘাটে বাজারে আমি যাব? কখনোই যাব না। টুকি খাবারগুলো তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর তা দেখে টুনি মনে মনে ভীষণ কষ্ট পায়। আর মনে মনে ভাবতে থাকে, আমার মেয়েটা ভীষণ অভিমানী আর উচ্চবিলাসী। ও যদি এভাবে না খেয়ে দিন কাটাতে থাকে তাহলে তো ও অনেক অসুস্থ হয়ে পড়বে। মা হয়ে আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। শহরে আমার একটা বন্ধু আছে, আমি বরং কিছুদিনের জন্য আমার মেয়েটাকে ওর কাছে পাঠিয়ে দেই, তাহলে হয়তো ও কিছুদিন ভালোভাবে সময় কাটাতে পারবে। এরপর টুনি তার বন্ধুকে একটা চিঠি লিখে, আর চিঠি পেয়ে তার বন্ধুও উত্তর হিসেবে আরো একটা চিঠি লিখে পাঠিয়ে দেয়। আর তাতে বন্ধুর সম্মতি পেয়ে নিজের মেয়েকে সেখানে পাঠিয়ে দেয়। আর টুনির বন্ধু মুন্নিও তাকে সাদরে গ্রহণ করে। ছোট্ট সোনামণি, আমার বাসায় তোমাকে স্বাগতম। তাড়াতাড়ি ভিতরে এসো। ও মা, কত সুন্দর বাড়ি! আমি তো এত সুন্দর একটা বাড়ির স্বপ্ন দেখতাম। আপনি আমাকে এখানে অনেকদিন থাকতে দিবেন? তোমার যতদিন খুশি ততদিন থাকো। মুন্নির সম্মতি পেয়ে টুকি তো মহা খুশি ছিল, আর আরামে দামি দামি খাবার খেতে থাকে, দামি দামি খেলনা দিয়ে খেলতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আমার এই জায়গাটা তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে সারা জীবন আমি এখানেই থেকে যাই। তবে মাকে এখানে থাকতে হতো, তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। তুমি অনেক উচ্চবিলাসী জীবন পছন্দ করো, কিন্তু তোমার মা তো অনেক নিম্ন জীবন পছন্দ করে। আর তার পাশাপাশি সে অনেক পরিশ্রমী, তার জন্য তাকে আমার খুব ভালো লাগে। আর আমি তার অনেক প্রশংসাও করি। আমার মা মাঠে কাজ করে বলে আপনি আমার মায়ের অনেক প্রশংসা করেন? আমার তো ওসব খুব বাজে লাগে। ছাড়ো ওসব, তোমার মতো উচ্চবিলাসী মেয়ে ওসবের কোনো মর্ম বুঝবে না। আর শোনো, তোমার তো ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি তোমার জন্য গাড়ির ব্যবস্থা করেছি। যাও, তুমি তোমার সবকিছু ভালো করে গুছিয়ে নাও। ফিরে যাওয়ার কথা শুনে টুকির ভীষণ মন খারাপ হয়ে যায়। আর কি বা করার ছিল তার, সবকিছু মেনে নিয়ে তাকে ফিরে যেতেই যে হবে। তাই সে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জঙ্গলে ফিরে আসে। আর এখানে এসে সে পরিশ্রমী জীবন দেখে মনে মনে ভাবতে থাকে, এমন জীবন আমার মোটেও পছন্দ না। আমি আবার ফিরে যাব শহরে। টুকি তার মায়ের সাথে দেখা না করে আবারও শহরে ফিরে যায়। আবার ফিরে যাওয়াতে মুন্নি ভীষণ অবাক হয়ে যায়। এ কি সোনামণি, তুমি আবার ফিরে এলে যে? আসলে আমার মা কাজের জন্য গিয়েছেন, তাই আমাকে আরো কিছুদিন থাকতে বলেছে। আচ্ছা, তোমার ইচ্ছে মতো তুমি থাকতে পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। মুন্নির কথা শুনে টুকি তো মহা খুশি ছিল। আর এভাবেই টুকি মিথ্যে কথা বলে বলে রাজকীয়ভাবে দিন কাটাতে থাকে। এরপর হঠাৎই একদিন টুনি মুন্নিকে একটা চিঠি লিখে, অনেকদিন হয়ে গেল আমার মেয়েটা তোর কাছে গেছে। মেয়েটাকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে, তাই ওকে তুই আজকে পাঠিয়ে দে। আর সময় করে তুইও এসে আমার সাথে একটু দেখা করে যাস। টুকি সোনামণি, তোমার মা চিঠি লিখেছে, আর হয়তো সে কাজ থেকে ফিরেও এসেছে, তাই সে তোমাকে তার কাছে ফিরে যেতে বলেছে। তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়ি ডেকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এরপর টুকি তৈরি হয়ে নেয়, আর গাড়ি এসে তাকে নিয়ে যায়। যাওয়ার আগে মুন্নি কিছু পাউরুটি টুনির জন্য দিয়ে দেয়। এদিকে বৃষ্টিও নামতে শুরু করে, আর তাদের গাড়ির মাঝ রাস্তায় গিয়ে আটকে পড়ে। এত কাদার মধ্যে তো গাড়ি যেতে পারবে না। আর আমিও তো আমার এত সুন্দর দামি
আমি জুতোগুলো কাদাতে মাখাতেও পারবো না। পেয়েছি, উনি তো আমার মায়ের জন্য কিছু রুটি দিয়েছে। আমি বরং রুটিগুলোতে পা দিয়ে এতটুকু জায়গা পাড়ি দিয়ে দিই। যাক, রুটিটা পরে নিয়েছি, এবার আর আমার জুতোগুলো নোংরা হয়ে যাবে না। এই বলে টুকি যে না মনের আনন্দে হাঁটতে যাবে, তখনই পা পিছলে একটা গর্তের মধ্যে পড়ে যায়। এ মা, আমার পুরো শরীরে তো কাদা দিয়ে মেখে শেষ হয়ে গেল। কিন্তু আমি তো কোথায় চলে এলাম, এবার আমার কি হবে? এমন সময় সেখানে একটা বানর এসে তার সামনে দাঁড়ায়। আমি তো রুটির গন্ধ পাচ্ছি, তোর কাছে নিশ্চয় রুটি আছে, দে আমায় তাড়াতাড়ি, আমি খাবো। আমার হাতে তো কোনো রুটি নেই, যা আছে তা তো আমার পায়ে। কি, তুই এত পরিশ্রমে বানানো রুটিটাকে এভাবে পায়ে বেঁধে রেখেছিস? তোকে তো আমার পাখি নয়, নিকৃষ্ট কোনো প্রাণী মনে হচ্ছে। তুমি আমাকে এভাবে অপমান কেন করছো? তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, খাবার হলো লক্ষ্মী, সেটা কি কেউ কখনো পায়ে ঠেলে রাখে না। তুই কি জানিস এই একটা রুটি বানানোর জন্য কতগুলো ব্যক্তি পরিশ্রম করেছে? তোর এমন নিকৃষ্ট কাজের জন্য আমি তোকে মারবো না, তোকে আমি শাস্তি দিব। আর সেটা হলো এই রুটির জন্য যত উপকরণ আছে তুই সব নিজ হাতে উৎপাদন করবি, আর তারপর একটা রুটি বানিয়ে আমাকে দিবি। আমি পারবো না তোমার কোনো কাজ করতে। আমাকে এখান থেকে যেতে দাও, আমি আমার বাড়ি ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত না তুই আমার কথা মতো কাজ করবি, ততক্ষণ পর্যন্ত তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। বানরের কথা শুনে টুকি মহা বিপদে পড়ে যায় আর বাধ্য হয়ে বানরের সব কথা মেনে নেয়। এরপর বানর টুকিকে নিয়ে গুহার পথ ধরে কোনো একটা আবাদি জমিতে নিয়ে যায়। এখন এই জমি তুই চাষ করবি। কিন্তু আমি তো এসে পারি না, কি করে করব আমি? কিভাবে করবি সেটা তোর ব্যাপার, কিন্তু করতে তোকে হবেই। টুকি বিপদে পড়ে কোদাল হাতে নিয়ে মাটি কুপাতে থাকে। এসব কাজ করার অভ্যাস না থাকাতে টুকির বেশ কষ্ট হয়ে যায়, আর তখন টুকি তার মায়ের কথা মনে করতে থাকে। আমার যেমন মাঠে কাজ করে কষ্ট হচ্ছে, তেমন ভাবে আমার মায়েরও তো অনেক কষ্ট হয়। তবুও তো মা আমাকে কোনোদিন কোনো কিছু বলে না, নিঃস্বার্থ ভাবে আমার জন্য পরিশ্রম করে। অমন চুপ করে থাকলে চলবে না, তাড়াতাড়ি হাত চালা। বেশ কিছুক্ষণ কাজ করে সে কিছু জায়গা চাষ করে আর তারপর তাতে কিছু ভুট্টা ছিটিয়ে দেয়। আমি করে ফেলেছি, এখন আমাকে আর কি করতে হবে? এটাও জানিস না, এখন তোকে রোজ এগুলো পরিচর্যা করতে হবে। টুকি বানরের কথা মেনে নেয় আর তারপর থেকে রোজ ভুট্টা জমির পরিচর্যা করতে থাকে। আর প্রতিদিন ঠিকঠাক মতো পরিচর্যা করার কারণে ভুট্টা থেকে চারা বের হয়, আর তারপর সেই চারাগুলো অনেক বড় হয় আর এক পর্যায়ে তাতে ভুট্টাও হয়। এগুলো তো কাটার উপযোগী হয়েছে, কিন্তু আমি এগুলো কি করে কাটবো? পেয়েছি, এগুলোকে আমার দা দিয়ে কাটতে হবে। এরপর টুকি দায়ের ব্যবস্থা করে আর সে দা দিয়ে রোদে পুড়ে ভুট্টা সংগ্রহ করে আর তারপর সেগুলো নিয়ে ভাঙাতে যায় আর গুঁড়ো করে বানরের কাছে ফিরে আসে। আমি উপকরণ প্রস্তুত করে ফেলেছি, কিন্তু আমি রুটি কোথায় বানাবো? আয় আমার সাথে। এরপর বানর টুকিকে নিয়ে একটা রান্নাঘরে যায়। সেখানে আরো একটা বানর আগে থেকে রান্না করছিল। আমার রান্নাঘরে তোমাকে স্বাগতম। যা, এখন এই রান্নাঘরে তোর রুটি বানিয়ে নে। এরপর টুকি রুটি বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো সমস্যা তার হয়েই চলেছে। তুমি এত সুন্দর করে কিভাবে রুটি বানাচ্ছো? আমি এত চেষ্টা করছি, কখনো পুড়ে যাচ্ছে, কখনো শক্ত হচ্ছে, আবার কখনো বা নরম হয়ে গলে যাচ্ছে। শোনো, রুটি বা যে কোনো খাবারই এমনি এমনি হয় না, তার জন্য একটা গোপন উপকরণ আছে। গোপন উপকরণ? কি সেই গোপন উপকরণ? ভালোবাসা। রুটি বানানোর আগে তোমাকে বুঝে নিতে হবে যে কে কেমন রুটি পছন্দ করে, আর তারপর মনের ভিতর থেকে ভালোবাসার নির্যাস দিয়ে রান্না শুরু করতে হবে। তবে তুমি ঠিকঠাক রান্নাটা করতে পারবে, অন্যথায় পারবে না। ভালোবাসার এত জোর, দেখি তো চেষ্টা করে। এরপর টুকি আবারও রুটি বানানোর কাজে লেগে পড়ে।
আরে বাহ, একদম ঠিকঠাক ভাবে রুটিটা বানানো হয়েছে, কিন্তু তুই তো রুটি বানাতে পারতি না, তাহলে কি করে বানালি? ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে বানিয়েছি আর তাতেই রুটি হয়ে গেছে। সাধারণ কৃষকদের কষ্ট বুঝতে পেরেছিস, খাবারের মর্মটা বুঝতে পেরেছিস, তাই না? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। আমি সবার সাথে অনেক অন্যায় করেছি। আমি আর কারোর সাথে কোনো খারাপ আচরণ করবো না। উচ্চবিলাসী জীবন আমি কখনোই চাইবো না। তুমি শুধু আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এসো। তোর পেছনে আছে পাকা আমের ঘর, সেই ঘরে প্রবেশ করলেই ওই ঘর তোকে তোর বিছানায় পৌঁছে দিবে। তোমাদের অনেক ধন্যবাদ। এরপর টুকি সেই পাকা আমের ঘরে গিয়ে প্রবেশ করে, আর সাথে সাথে সেই পাকা আমের ঘর তাকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। আর ফিরেই টুকি তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। আসলে ভালোবাসা আর পরিশ্রম দিয়ে জীবনের মোড় ঘোরানো সম্ভব। সোনা, কাল যে আমাদের বিবাহ বার্ষিকী, তোমার কি মনে আছে? মনে থাকবে না কেন টুনি, অবশ্যই আমার মনে আছে। ইচ্ছে ছিল এইবার তোমাকে কিছু একটা উপহার দিব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। আর কাজ করে যে কটা টাকা পাবো তা দিয়ে তো বাজার খরচ করতেই চলে যাবে। টুনি, আমার মতো গরিব পাখিকে তুমি কেন বিয়ে করেছো? সোনা, এভাবে বলছো কেন? আমি কি কখনো তোমার কাছে কিছু আবদার করেছি বলো? আর কখনো কি গরিব বলেছি আমাকে কিছু উপহার দিতে হবে না? এখন কথা না বলে খাবার খেয়ে তাড়াতাড়ি কাজে চলে যাও তো, কাজের বেলা যে হয়ে গেছে। এরপর টোনা আর কিছু না বলে খাবার খেয়ে কাজে চলে যায়। আর এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে আসে, আর টোনা কাজের টাকা পেয়ে বাজারে চলে যায়। আজ সামান্য কিছু বাজার খরচ করে বাকি টাকা দিয়ে একটা কেক নিয়ে যাব। আশেপাশের পাখিদের নিয়ে কেক কাটলে টুনি অনেক খুশি হয়ে যাবে। দাদা, আমাকে একটা ছোট কেক দাও তো। এই নাও ছোট কেক, 300 টাকা দাও। ছোট কেকের দাম 300 টাকা? আমি তো ভেবেছিলাম 100 টাকা হবে। তুমি হয়তো কখনো কেক কেনোনি তো, তাই কেকের দাম জানো না। ছোট কেক 300 টাকা আর বড় কেক 600 টাকা, বুঝেছো? দাদা, 200 টাকা বাকি রেখে কেকটা আমাকে দিয়ে দাও। আজ 100 টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। পরে কোনো সময় 200 টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সারাদিন কাজ করে শরীর নোংরা হয়ে গেছে। কাল তো সবাই মিলে কেক কাটবো। আমার শরীর থেকে যে ঘামের গন্ধ আসছে, এতে তো পাখিদের পেট খারাপ হয়ে যাবে। না, আমি বরং এক্ষুনি নদী থেকে গোসলটা করে যাই। ভাবছি তো সবাই মিলে কেক কাটবো, কিন্তু সবার সামনে টুনিকে যদি কোনো উপহার না দিতে পারি তাহলে তো সবাই আমাকে অপমান করবে, আর টুনিও তখন কষ্ট পাবে। কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই, তাহলে কি করে আমি টুনিকে উপহার দিব? কি, নদী দিয়ে দেখছি ডালিম ভেসে যাচ্ছে, আর ডালিমটা তো বেশ বড় আর একদম আলাদা দেখতে। আমি বরং ওই ডালিমটাই টুনিকে উপহার দিব। এসব বলে টোনা যেই না ডালিমটা ধরতে যায়, অমনি টোনা পানিতে ডুবে পানির নিচে চলে যায়। আরে আরে, আমি কোথায় আসলাম? এটা তো দেখছি একটা ডালিম ঘর। আর এই ডালিম ঘরে এত ওয়াশিং মেশিন রেখেছে কে? পানির নিচে হয়তো কেউ ওয়াশিং মেশিনের ব্যবসা করছে, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এই ঘরে কেউ থাকে না, তাই তুমি এখানে কাউকে দেখতে পাচ্ছ না। কে 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 কথা বলছো? ভূত নাকি? সামনে এসো, আমার খুব ভয় করছে। সামনে এসো। আমি তোমার সামনে আছি, ভয় পেও না। আমি ঘর কথা বলছি, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আরে, তুমি কথা বলছো কি করে? আর তুমি আমাকে এখানেই বা কেন এনেছো? আমি হলাম জাদুর ঘর। পানির উপরে যে ডালিম নিতে এসেছিলে, ওই ডালিম আমি পাঠিয়েছি। কারণ সৎ পাখিদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। তুমি সৎ, তাই তোমাকে সাহায্য করার জন্য ডালিমের মাধ্যমে এখানে এনেছি।
আমি যে সৎ তা তুমি কি করে বুঝলে? তুমি সৎ বলে পাখি হয়ে এখানে এসেছো। যদি অসৎ থাকতে তাহলে সাপ হয়ে এখানে আসতে। এখন তুমি এখান থেকে একটা ওয়াশিং মেশিন নিয়ে বাড়িতে চলে যাও। এই ওয়াশিং মেশিন হলো জাদুর। এর উপরে হাত রাখলেই এই মেশিন থেকে স্বর্ণের মোহর বের হবে। কিন্তু স্বর্ণের মোহরের কথা কিন্তু কাউকে বলবে না। ঠিক আছে ঘর, এ কথা আমি কাউকে বলবো না। আর এই সময় ওয়াশিং মেশিন আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ আমি বিবাহ বার্ষিকীতে আমার বউকে এই ওয়াশিং মেশিনটা উপহার দিতে পারবো। এখন আমাকে তুমি বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দাও। ওয়াশিং মেশিনটা বিছানার নিচে লুকিয়ে রাখি। কাল সকালে সবার সামনে টুনিকে সারপ্রাইজ দিব। টুনি, এই টুনি, কোথায় গেলে গো? এদিকে এসো। টোনা এসে গেছো? ও মা, তুমি কেক আনলে কি দিয়ে গো? তোমার কাছে তো বাড়িতে কোনো টাকা থাকার কথা না। কিভাবে এনেছি তা তোমাকে শুনতে হবে না টুনি। যাও এখন আশেপাশের পাখিদের কেক খাওয়ার নিমন্ত্রণ করে এসো। কাল যেন সবাই আমাদের বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি যাচ্ছি। সুখী, কাল আমার বিবাহ বার্ষিকী, তাই কাল সকালে অবশ্যই কিন্তু তোকে আমাদের বাড়িতে যেতে হবে। সবাই মিলে একসাথে কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, যাবো রে। তা তোর স্বামী তোকে কি উপহার দেবে রে টুনি? সুখী, জানিসই তো আমরা গরিব পাখি। আমার স্বামী যে আমার জন্য কেক জোগাড় করতে পেরেছে, এটাই তো আমার কাছে বড় উপহার। আমি তার কাছে আর কোনো উপহারই চাই না। গরিব হয়ে আবার বিবাহ বার্ষিকী পালন করতে চাস কেন রে? বুঝেছি, পাখিদের সামান্য কেক খাইয়ে তাদের কাছে উপহার নেওয়ার ধান্দা, তাই না? এজন্যই বুঝি কেক কাটার আয়োজন করেছিস, তাই না রে? যাই বলিস, আমি কিন্তু তোকে কোনো উপহার দিতে পারবো না। আরে কি বলছিস এসব? আমরা কারো কাছে উপহার চাই না। আর তোর কাছে কি উপহার চেয়েছি যে তুই এভাবে কথা বলছিস? তোকে নিমন্ত্রণ করে গেলাম, তোর যদি মন চায় তো যাস, আর না চাইলে যাবি না। তবু এভাবে কথা বলিস না। এসব বলে টুনি সুখীর বাড়ি থেকে চলে আসে। আর আশেপাশে সব পাখিকে নিমন্ত্রণ করে টুনি বাড়ি ফিরে আসে। এভাবে সেই দিন কেটে যায় এবং পরের দিন সকালে উঠেই আশেপাশে সব পাখিরা টুনির বাড়িতে চলে আসে। টুনি, কোথায় গেলে গো? সবাই তো এসে গেছে, তাড়াতাড়ি এদিকে এসো, কেক কাটবো। হ্যাপি অ্যানিভার্সারি টোনা টুনি। আগামী দিনগুলো যেন দুজনে একসাথে মিলেমিশে থাকতে পারিস। হয়েছে, তোমাকে এত কিছু বলতে হবে না। গরিবের আবার হ্যাপি অ্যানিভার্সারি বলতে হবে? কেক কাটা হয়ে গেছে, তাই চলো এখন আমরা চলে যাই। দেখছো না কত ছোট একটা কেক এনেছে? আমাদের তো হবেই না, তাই অপমান হওয়ার আগে চলে যেতে হবে। আরে দাঁড়াও দেখি টোনা টুনিকে কি উপহার দেয়। উপহার তো কেকে দিয়েছে, গরিব পাখিরা আবার কি উপহার দেবে শুনি? টুনি বলেছে টোনা নাকি কেক উপহার দিয়েছে। তোমরা সবাই দাঁড়াও, আমি টুনিকে উপহার দিব, সেটা তো দেখে যাও। টোনার মুখে উপহারের কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়। আর টোনা বিছানার নিচে রাখা ওয়াশিং মেশিনটি নিয়ে সবার সামনে চলে আসে। আর এত দামি ওয়াশিং মেশিন দেখে সবাই অবাক হয়ে যায়। কি রে টোনা, তুই এত দামি ওয়াশিং মেশিন কোথায় পেলি? এরপর টোনা সবাইকে সব কথা খুলে বলে। তুমি যতই বানিয়ে বানিয়ে মিথ্যে বলো না কেন, আমি কিছুতেই বিশ্বাস করি না। আসল কথা হলো তুমি এই ওয়াশিং মেশিন চুরি করে এনেছো। না, আমি চুরি করিনি। তোর কথা বিশ্বাস করব যদি তুই আমাদের এক্ষুনি এই মেশিনে কাপড় ধুয়ে দেখাতে পারিস। কি পারবি বল? না মানে এখন তো সম্ভব নয়। সম্ভব হবে কোথা থেকে?
চুরি করে এনেছিস বলেই তো ওয়াশিং মেশিন চালু করতে পারবি না, কারণ ওয়াশিং মেশিন কিভাবে চালাতে হয় তা তো তুই জানিস না। আর জাদুর ঘর যদি তোকে এই মেশিন দিত তাহলে অবশ্যই সব শিখিয়ে দিত। এই সবাই চলো, চোরের বাড়ি থেকে চলে যাই। আর ওয়াশিং মেশিনের মালিককে খুঁজে টোনাকে ধরিয়ে দিতে হবে, নয়তো বনের সবার জিনিসপত্র চুরি হয়ে যাবে। কবুতরের কথা শুনে সবাই টোনার বাড়ি থেকে চলে যায়। টোনা, সত্যি করে বলো তো, তুমি এই মেশিন কোথা থেকে চুরি করে এনেছো? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি সব প্রমাণ করে দিচ্ছি। টনি, দেখলে তো ওয়াশিং মেশিন থেকে স্বর্ণমুদ্রা বের হলো। যদি জাদুর ঘর এই মেশিনটা না দিত তাহলে কি আর স্বর্ণমুদ্রা বের হতো বলো? হ্যাঁ, তা তো ঠিক বলেছো, কিন্তু সবাইকে সব প্রমাণ করে দেখালে না কেন? তাহলে তো কেউ আর তোমাকে চোর বলে অপবাদ দিতে পারতো না। আরে পাগলি, জাদুঘর স্বর্ণমুদ্রার কথা কাউকে বলতে মানা করেছে, তাই তো প্রমাণ করে দেখায়নি। টোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য কত কিছুই না করেছো। তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি টোনা। আমি চাই এভাবে তুমি আমাকে সারা জীবন ভালোবেসে যাবে। এইসব কথা বলে টুনি টোনাকে জড়িয়ে ধরে, আর অন্যদিকে সুখী কবুতর বলতে থাকে, কবুতর, তুমি ওই ওয়াশিং মেশিনের মালিককে খুঁজতে যেও না, কারণ ওই ওয়াশিং মেশিন আমার খুব দরকার। তাই আজ রাতে আমরা টোনার বাড়িতে গিয়ে ওয়াশিং মেশিন চুরি করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই করব। এরপর সুখী আর কবুতর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে, আর সুখী ও কবুতর টোনার বাড়িতে চলে আসে। কবুতর, এ কি সর্বনাশ হলো! আমরা তো ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে গেছি। এটা আসলেই তো জাদুর ওয়াশিং মেশিন। বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও! টোনা, আমাদের এই ওয়াশিং মেশিন থেকে বের কর, নয়তো আমরা যে মরে যাব। এবার সবার বিশ্বাস হলো তো এটা জাদুই ডালিম ঘরের দেয়া ওয়াশিং মেশিন। আর কবুতর সুখী, তোরা নিজেরা আমাকে চোর বলে তোরাই দেখছি ওয়াশিং মেশিন চুরি করতে এসেছিস। এখন তোদের কি করা উচিত বলতো? টোনা, আমাদের ক্ষমা করে দে, আসলে লোভে পড়ে চুরি করতে এসেছিলাম। শোন টুনি, আমি আমার দুই মেয়েকে নিয়ে দূরের এক জঙ্গলে বেড়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার দুই মেয়ে তোর মেয়ে টুকিকে ছাড়া বেড়াতে যেতেই চাইছে না। তাই তুই যদি তোর মেয়ে টুকিকে আমাদের সাথে যেতে দিস, তাহলে আমার মেয়েরা অনেক আনন্দ পেত, আর তোর মেয়ে টুকিও আমাদের সাথে অনেক আনন্দ করতে পারতো। ঠিক আছে কাকুলি দিদি, তবে তুমি বাচ্চাদেরকে একটু দেখে রেখো, তাদেরকে একা একা কোথাও যেতে দিও না। এরপর টুনি কাকুলির কথায় রাজি হয়ে যায়, আর কাকুলি তার দুই মেয়ে ও টুকিকে নিয়ে দূরের জঙ্গলে বেড়াতে যায়, আর সেখানে গিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। কাকুলি মাসি, তুমি এখানে নতুন বাড়ি কেন তৈরি করছো? আমরা কি এখানে থাকবো নাকি? আমি কি আমার মায়ের কাছে যেতে পারবো না? ধুর পাগলি মেয়ে, কি বলিস এসব? বাড়িতে কেন যেতে পারবি না? আমরা তো এখানে কিছুদিন থাকবো, আর সেই জন্যই তো একটা বাড়ি বানানো দরকার। তবে বাড়িটা বানানো শেষ, এখন সবাই আমার সাথে এসো, আমরা এই বন থেকে ফল পেড়ে খাবো। শুনেছি এই বনের ফলগুলো খেতে অনেক মজা। এরপর কাকুলি তার দুই মেয়ে ও টুকিকে নিয়ে ফল বাগানে যায়, আর কুহু, কুকি ও টুকি আপেল গাছ থেকে আপেল খেতে থাকে। আর কাকুলি দূরে আরেকটা ফল গাছ দেখতে পায়, আর সে ভাবতে থাকে, আরে আরে, ওইগুলো আবার কি ফল? এইরকম ফল তো আমি আগে কখনো দেখিনি। নিশ্চয়ই এই ফলটা খেতে অনেক টেস্টি হবে। না, এই ফল আমি আগে খাবো না। এমনও তো হতে পারে যে এই ফল বিষাক্ত কিছু মেশানো আছে। তার থেকে ভালো আগেই অচেনা ফল টুকিকে খেতে বলি, কিছু হলে ওর হবে, আমি আর আমার বাচ্চা তো বেঁচে থাকবো। এরপর কাকুলি টুকিকে চিৎকার করে ডাকে, আর টুকির সাথে সাথে কাকুলির দুই মেয়েও তার কাছে চলে আসে। কি হলো মাসি, ডাকছো কেন? এই দেখ টুকি, কত সুন্দর একটা মিষ্টি ফল। আমি এই ফলটাকে একবার খেয়ে দেখলাম, ভারী মিষ্টি খেতে। তুই একবার খেয়ে দেখবি, অনেক ভালো লাগবে। মা, মা, আমিও খাবো এই মিষ্টি ফল, আমিও খাবো। হ্যাঁ রে মা, তোরা তো অবশ্যই মিষ্টি ফল খাবি, তবে এখন নয়। আগে টুকি টেস্ট করবে,
তারপর তোরা খাবি, কারণ টুকি আমাদের মেহমান। আর তোরা তো জানিস মেহমানদেরকে খেতে দিতে হয় আগে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। নে টুকি, তুই তাড়াতাড়ি ফলটা টেস্ট কর, তারপর আমরা সবাই একসাথেই মিষ্টি ফলগুলো খাবো। এরপর টুকি ফল খাওয়া শুরু করে, আর ফল খাওয়া মাত্রই টুকির চোখ অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে যায়। আর টুকিকে দেখে কাকুলিও তার দুই মেয়ে অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, টুকির কি অবস্থা হলো? মা, ও মা, টুকি ফলটা খাওয়ার পরে ওর চোখগুলো লাল হয়ে গেছে, আর টুকিকে অনেক ভয়ঙ্কর দেখতে লাগছে গো মা। ওরে বাবা রে, ভূত ভূত, টুকি ভূত হয়ে গেছে। পালা কুহু পালা, কুহু কুকি পালা, তাড়াতাড়ি পালা, নয়তো টুকির আত্মা আমাদেরকে মেরে ফেলবে। এরপর কাকুলি তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে টুকি নিজের স্মৃতিশক্তি ভুলে যায় আর বলতে থাকে, কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, দাঁড়াও আমিও তোমাদের সাথে আসছি। এরপর টুকি কাকুলিদের পিছনে যায়। আর কাকুলি তার দুই মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কি আমি আমি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি কেন? এখন আমি একা একা কোথায় যাব? আমার তো কিছু মনে পড়ছে না, আর আমার যে ভীষণ খিদে পেয়েছে। এখন আমি খাবার কোথায় পাবো? দেখি তো এই বনে কোথাও ফলের গাছ পাই কিনা। আরে আরে, এই সীমানার ভিতরে এরা কারা ঢুকে পড়েছে? এরা তো আমার বনের কেউ নয়। আমি তো ভেবেছিলাম এই সীমানাটায় আমি আমার ইগলিকে নিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়ে সংসার করব, কিন্তু এরা আমাকে না বলেই আমার সীমানায় বাড়ি বানিয়ে থাকছে। আজকে এদেরকে আমি মেরেই ফেলবো। এ কথা বলে ঈগল কাকুলিদের উপর হামলা করে। কাকুলিও ঈগলের কাছ থেকে তার বাচ্চাদের বাঁচাতে ঈগলের সাথে লড়াই করে। এই ইগল কাকু তো মনে হয় আমাদের সবাইকে মেরে ফেলবে। এখন আমাদের কে বাঁচাবে? বাঁচাও! শোন দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই মাকে সাহায্য কর, যাতে ইগল কাকু মায়ের কোনো ক্ষতি করতে না পারে। আমি এক্ষুনি আসছি। এরপর কুকি টুকিকে খুঁজতে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়। আর টুকিকে খুঁজে পেয়ে সব কথা খুলে বলে। আর টুকি কাকুলির বাড়িতে এসে ঈগলের সাথে লড়াই করে। এরপর টুকি যখন ঈগলের সাথে লড়াই করতে পারছিল না, তখন সবাই মিলে ঈগলের উপর আক্রমণ করে। আর ঈগল সে মার সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। তোকে অনেক ধন্যবাদ টুকি, আমার জন্য আজ তোর এমন অবস্থা। তবে তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই মিলে তোকে সুস্থ করার চেষ্টা করব। সবাই আমার সাথে এসো। এরপর সবাই মিলে আবার ওই বিষাক্ত ফলের কাছে যায়। আর টুকি আবারও সেই ফল খায়। আর ফল খাওয়ার সাথে সাথে টুকি স্মৃতিশক্তি ফিরে আসে। এরপর সবাই টুকিকে দেখে অনেক খুশি হয়। এই নাও টোনা, এই আঙ্গুর ফলগুলো বাজারে বিক্রি করে এসো। আর আমি আজকে কালু দাদার বাড়িতে যাব। আমার মেয়েটাকে নিয়ে কাকুলি দিদি এখনো বাড়িতে ফিরছে না কেন? আমার মেয়েটা বাড়িতে নেই, আর আমার পুরো বাড়িটার মুখ থেকে যেন হাসি একেবারে উড়েই গেছে। এরপর টুনি কালুর বাড়ির দিকে যেতে থাকে। আর কিছু দূর পর যাওয়ার পর সে দেখতে পায় একটা মুরগি একটা ডিম হাতে নিয়ে আহত অবস্থায় পড়ে আছে আর চিৎকার করে সাহায্য চাইছে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? আমি পাশের জঙ্গলেই থাকি। আমার একটা ছানা ছিল, কিন্তু আমি আমার ছানাকে উঠতে শেখাচ্ছিলাম। ঠিক তখনই কালু এসে আমার ছানাকে খেয়ে ফেলে। আর আমি আমার ছানাকে বাঁচাতে গেলে কালু আমাকে আঘাত করে পালিয়ে যায়। আর আমি আহত অবস্থায় বাড়িতে চলে যাই। আমার বাড়িতে আমার এই ডিমটা ছিল। ভেবেছিলাম ডিমটা কোনো ভালো পাখিকে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো পাখিকে পেলাম না আমার ডিমটা দেওয়ার জন্য। তুমি আমাকে বিশ্বাস করে তোমার ডিমটা আমাকে দিতে পারো। আমি তোমার ডিমটাকে অনেক যত্নে রাখবো, আর নিজে তোমার ডিমে তা দিয়ে তোমার ছানার খেয়াল রাখবো। এরপর মুরগি টুনিকে বিশ্বাস করে নিজের ডিমটা টুনিকে দিয়ে দেয়। আর ঠিক তখনই মুরগি মারা যায়। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও মুরগির এই ডিমটাকে অনেক যত্নে রাখবো, কিন্তু মুরগি তো বললো কালু ওর ছানাকে খেয়ে ফেলেছে। তাহলে এই ডিম নিয়ে কালুর বাড়িতে যাওয়া উচিত হবে না।
আমি বরং এই ডিমটাকে আগে বাড়িতে রেখে আসি। এরপর টুনি ডিমটা নিয়ে বাড়িতে যেতে থাকে। আর কিছু দূর যেতে শালিকের সাথে টুনির ধাক্কা লাগে, আর টুনির কাছ থেকে ডিমটা একটা পাথরের উপর পড়ে যায়, আর তখনই ডিমটা ভেঙে যায়। এ কি হলো? আমি কি করলাম? মুরগির ডিমটা ভেঙে ফেললাম। কিন্তু আমি তো মুরগিকে কথা দিয়েছিলাম যে আমি তার ডিমকে অনেক যত্নে রাখবো, কিন্তু আমি মুরগিকে দেয়া কথা রাখতে পারলাম না। আসলে আমার জন্যই তোমার ডিমটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেল। আমি আসলে ওষুধগুলো নিয়ে খুব দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলাম, আর এতে তাড়াহুড়ো করে ছুটছিলাম, তাই তোমার সাথে ধাক্কা খেলাম, আর তোমার ডিমটা পড়ে গিয়ে ভেঙে গেল। আমি খুবই দুঃখিত টুনি, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে শালিক দিদি, তুমি কোনো কষ্ট পেও না। আসলে তোমার কোনো দোষ নেই। তুমি তো তোমার মেয়ের জন্য খুব তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে চেয়েছিলে, তাই তুমি ঠিকভাবে দেখতে পাওনি। কিন্তু আমারই ঠিকভাবে পথ চলতে হতো, সেটা আমি করিনি। যাও, তুমি তোমার মেয়ের ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও। টুনি, ও টুনি, বাজারে কালু দাদার সাথে আমার দেখা হয়েছিল। কালু দাদা আমাকে বলল কাকুলি দিদি নাকি আজকেই বাচ্চাদের নিয়ে বাড়িতে আসবে। ও, তুমি বুঝি টুকির জন্য মন খারাপ করে আছো? হয়েছে হয়েছে, আর মন খারাপ করে থেকো না। এই যে দেখো, টুকির পছন্দের মুরগির মাংস নিয়ে এসেছি। টুকি বাড়িতে আসার আগেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করো তো। জানো তো না, আমি নিজের ভুলের কারণে মুরগির ডিমটা ভেঙে ফেলেছি। আমি অন্যকে কথা দিয়ে তা রাখতে পারিনি। আমাকে মুরগি কোনোদিনও ক্ষমা করবে না। তুমি এসব কি বলছো টুনি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পেলাম না। কেঁদো না টুনি, আমাকে ভালো করে সব কথা খুলে বলো তো। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে, আর অঝরে কাঁদতে থাকে। আর টুনির চোখের পানি আঙ্গুর গাছে পড়ে, আর সাথে সাথে আঙ্গুর গাছের আঙ্গুরগুলো সব ডিমে পরিণত হয়। একই কাণ্ড হলো! আমার আঙ্গুর গাছে ডিম ধরলো কি করে? কখনো তো দেখিনি আঙ্গুর গাছে ডিম ধরে। তাই তো, এটা কি করে সম্ভব? আমার গাছের আঙ্গুর ফলগুলো ডিম হয়ে গেল কি করে? কি হচ্ছে কিছুই তো বুঝলাম না। আমি বলছি টুনি, আমি তোমার সব কথা শুনেছি। তুমি আমার ডিমটা ইচ্ছে করে তো ভাঙতে চাওনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তোমার কান্না দেখে আমি থাকতে পারলাম না। তুমি আমার ডিমের জন্য এত কষ্ট পাচ্ছ, আর অন্য কেউ হলে বলতো ডিমটা ভেঙে গেছে তো কি হয়েছে। আর এখন তো কেউ কথা দিয়ে কথা রাখে না। তুমি তো আমাকে দেয়া কথা রাখতে না পেরে অনেক কষ্ট পাচ্ছ। এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। আমি মরার আগে তোমার মতো একজন সৎ পাখির কাছে আমার ডিমটা দিতে পেরেছি। কিন্তু আমার আঙ্গুর গাছে ডিম কি করে ধরলো? এটা হলো তোমার সৎ মন মানসিকতার পুরস্কার। আর এই ডিমগুলো কোনো সাধারণ ডিম নয়। এই ডিমগুলোর ভিতরে স্বর্ণ আছে, যে স্বর্ণ বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যেতে পারবে। আর এই ডিমগুলোর আরেকটা ক্ষমতা আছে, যখনই তুমি সবগুলো ডিম পেড়ে নিবে, তখনই তোমার আঙ্গুর গাছে আবারও ডিম ধরবে। দেখলে তো না, সৎ ব্যক্তি কোনো না কোনো দিন তার সততার পুরস্কার ঠিক পাবেই। আর শুধু শুধু সৎ হলে হয় না, অন্যকে দেয়া কথাও রাখতে হয়। আর সততার মধ্যেও অনেক আনন্দ পাওয়া যায়, যেমনটা আজকে আমি পেলাম। এভাবে কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর টুকি বাড়িতে ফিরে আসে, আর টোনা ও টুনি মিলে আঙ্গুর গাছ থেকে ডিম পেড়ে একটা ঝুড়িতে করে বাজারে বিক্রি করে। আর এভাবে ডিমের ভিতরে থাকা স্বর্ণ বিক্রি করে টোনা ও টুনির সংসার অনেক ভালোভাবে চলতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।